পেগাসাস স্পাইওয়্যার নিয়ে হঠাৎ সারা বিশ্বে হইচই বেঁধে গেছে। এই 21st সেঞ্চুরিতে হ্যাকিং তো আর নতুন কিছু নয়, অনবরত চলছে। অনেক বড় মাপের বিধ্বংসী ঘটনাও ঘটে যাচ্ছে। ব্যাংক লুট হচ্ছে, দেশের দেশের সাইবার ওয়ার হচ্ছে। সাধারণ হ্যাকিং প্রায়শ কোনো না কোনো সাইবার ক্রিমিনাল গোষ্ঠী করে, আর কিছু গোপন তথ্য চুরি করার চেষ্টা করে। কিন্তু এই পেগাসাস আর 5টা হ্যাকিংয়ের সমগোত্রীয় নয়। প্রথমত, পেগাসাস ব্যবহার করে রাষ্ট্রশক্তি, যার হাতে বিপুল ক্ষমতা। দ্বিতীয়ত, পেগাসাস এই প্রযুক্তির ক্ষেত্রে একটা সম্পূর্ণ নতুন মাত্রা এনে দিয়েছে, যেটা অভাবনীয় ছিল। তৃতীয়ত, পেগাসাস কাজ করে আপনার আমার প্রাইভেট জীবনে। যখনই রাষ্ট্র মনে করে আমাদের সমস্ত জীবনের ওপর নজরদারি করা দরকার, অর্থাৎ গণতন্ত্র বিপর্যস্ত। এই বিষয়ে সচেতনতা প্রসারের জন্য এই ভিডিওটি ছড়িয়ে দিন। বহুজন হিতায় চ্যানেলের সঙ্গে থাকুন। আমি শুভদীপ। আসুন আমরা বিষয়টির গভীরে প্রবেশ করি। প্রথমেই মনে যে প্রশ্নটা আসে, পেগাসাস আমাদের ফোনে ঢুকে কি কি করতে পারে? এক কথায় সব কিছু। আপনার সমস্ত ফোন কল রেকর্ড করা, নিজেই ভিডিও ক্যামেরা অন করে ভিডিও তোলা, সমস্ত ইমেল, SMS, হোয়াটসঅ্যাপ মেসেজ পড়া, ফাইল ডাউনলোড করা, ব্রাউজিং হিস্ট্রি অ্যাক্সেস করা, সব। আপনার সিকিউরিটি, আপনার প্রাইভেসি টোটালি কম্প্রোমাইজড। আপনার প্রাইভেসির মৌলিক অধিকার থেকে আপনি বঞ্চিত। অবশ্যই আপনি সেটা জানেন না। কে জানছে? যে দেশের সরকার NSO গ্রুপের কাছ থেকে বহু লক্ষ ডলার দিয়ে পেগাসাস কিনেছে আপনার ওপর জাসুসি করবার জন্য। হান্ড্রেডস নয়, থাউজেন্ডস নয়, মিলিয়নস অফ ডলার্স। পেগাসাসকে ঠেকানো প্রায় অসম্ভব, এটা ইনএভিটেবল। আর পেগাসাসের উপস্থিতি ধরতে পারা প্রায় অসম্ভব, যেটা এর আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এটা অলমোস্ট আনডিটেক্টেবল। ইন্টারনেট আসার পর থেকে কম্পিউটারে নানাভাবে হ্যাকিং হয়ে আসছে। স্বাভাবিকভাবেই এখন টার্গেট হয়েছে স্মার্টফোন। হয়তো আপনার মোবাইলে অজানা কোনো সোর্স থেকে একটা ইমেল এসেছে, তাতে কোনো একটা লিঙ্কে আপনি ক্লিক করলেন আর আপনার ফোনে ঢুকে গেল একটা খারাপ সফটওয়্যার বা ম্যালওয়্যার, যেটা আপনার ফোন থেকে ব্যাংকের পিন বা পাসওয়ার্ড থেকে শুরু করে যে কোনো তথ্য চুরি করে তার সোর্সের কাছে পাঠাতে থাকবে, যাকে ফিশিং বলা হয়। SMS এর মাধ্যমেও একই জিনিস করা যায়। অজানা থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করলেও এই ফল হতে পারে। ভালো কোনো কিছু সামনে রেখে লোভ দেখিয়ে এগুলো আমাদের ঠকায়, আর সেজন্য এগুলোকে বলা হয় ট্রোজান হর্স। প্রাচীন ট্রয়ের সঙ্গে যুদ্ধে গ্রিকরা সন্ধির ছল করে ট্রয়কে একটা কাঠের ঘোড়া উপহার দিয়েছিল, কিন্তু তার ভেতরে আসলে লুকিয়ে ছিল অনেক গ্রিক যোদ্ধা। ল্যাটিন মহাকাব্য ইনিডে বর্ণিত সেই কাহিনী থেকে এই নাম এসেছে। তাই কোনো অজানা সোর্সের ইমেল, SMS বা অ্যাপ থেকে সাবধান থাকতে হবে। পেগাসাস থেকে তাও কিন্তু বাঁচা যাবে না, কারণ পেগাসাস এসবের ওপর নির্ভরই করে না। একে জিরো ক্লিক ট্রোজান হর্স বলা হয়, কারণ এটা আপনার কোনো অ্যাকশন ছাড়াই আপনার ফোনে ঢুকে পড়ে। হয়তো হোয়াটসঅ্যাপে অজানা নম্বর থেকে একটা মিসড কল হলো, এর মাধ্যমে পেগাসাস আপনার ফোনে ঢুকে যাবে। ঢুকে গিয়ে আপনার ফোনের ওপর টোটাল কন্ট্রোল দখল করবে, কিন্তু আপনি টেরও পাবেন না। এগুলো ভেক্টর অ্যাটাক, মানে এগুলো ফোনের কোনো না কোনো একটা অ্যাপ বা অপারেটিং সিস্টেমের ফাঁকফোকর খুঁজে সেই পথে ঢোকে। আপনার ফোন অ্যান্ড্রয়েড বা অ্যাপেলের iOS যাতেই চলুক, বা হোয়াটসঅ্যাপের মতো এন্ড টু এন্ড এনক্রিপশনওয়ালা অ্যাপ, সবেতেই কিছু না কিছু ত্রুটি বা বাগস থাকে, যেগুলো সংশোধন করে তারা নতুন নতুন আপডেট দেয়। এইসব বাগসের মধ্যে কিছু থাকে সিকিউরিটি বাগস, যেগুলোকে ব্যবহার করে ম্যালওয়্যার ফোনে ঢুকতে পারে। আগে থেকে এইসব সিকিউরিটি বাগস সম্পর্কে জানা না থাকায় সফটওয়্যার কোম্পানিগুলো এইসব অ্যাটাক ঠেকানোর কোনো সুযোগই পায় না। তাই একে বলে জিরো ডে এক্সপ্লয়েট। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো পেগাসাসের ক্লায়েন্ট কারা। সেটা খুব গোপনীয়। NSO গ্রুপ তার ক্লায়েন্টদের নাম প্রকাশ করে না। NSO গ্রুপের অফিসিয়াল পলিসি বা খাতায় কলমের নীতি হলো তারা শুধু টেররিস্ট বা হার্ডকোর ক্রিমিনালদের ধরবার জন্য কোনো সভরেন স্টেট বা সার্বভৌম রাষ্ট্রকেই এই স্পাইওয়্যার বিক্রি করে। NSO গ্রুপ বলছে লাইসেন্স বিক্রি করে দেওয়ার পর তাদের ক্লায়েন্টরা পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে যে তথ্য পাচ্ছে সেগুলো ক্লায়েন্টরাই জানছে, তারা নিজেরা জানছে না। সুতরাং রাষ্ট্রগুলো যদি এর মিসইউজ করে, NSO গ্রুপ তার কোনো দায় নিতে রাজি নয়। তারা অবশ্য এটা স্বীকার করে যে রাষ্ট্রশক্তি যে অনেক ক্ষেত্রে এর অপব্যবহার করবে সেটা সাধারণ বুদ্ধিতেই বোঝা যায়। তাদের বক্তব্য, সেই জন্য তারা এটা যে কোনো রাষ্ট্রকে বিক্রি করে না, আগে পরীক্ষা করে দেখে নেয় সেই রাষ্ট্রের হিউম্যান রাইটস বিষয়ে ট্র্যাক রেকর্ড কেমন। যদি ভালো হয় তাদের ভেটেড কান্ট্রি বলে চিহ্নিত করা হয় ও স্পাইওয়্যার বিক্রির রাস্তা খুলে যায়। এটা যে পুরো মিথ্যে সেটা বুঝতে অসুবিধা হবে না যদি আমরা দেখি সদ্য প্রকাশিত ফোন নাম্বারগুলো প্রধানত কোন কোন দেশের। আজারবাইজান, বাহরিন, হাঙ্গেরি, ইন্ডিয়া, কাজাখস্তান, মেক্সিকো, মোরক্কো, রুয়ান্ডা, সৌদি আরেবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস।
মোট 36টি দেশ, তার মধ্যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের নামটা অবশ্য সবথেকে বেশি বেমানান। বিশেষ করে যেহেতু এখানে নজরদারির 300 টার্গেট টেররিস্ট বা ক্রিমিনাল নয়, বিরোধী রাজনৈতিক দলের নেতা, বিরোধী দলের পোল স্ট্র্যাটেজিস্ট, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস, জার্নালিস্টস, এমনকি বিখ্যাত ভাইরোলজিস্ট। এখনও পর্যন্ত 142টি নাম্বারের ওনার বা ইউজারের নাম প্রকাশ করেছে দি ওয়্যার। সরকার অবশ্য এসব চার্জ স্বীকার করেনি, আবার স্পষ্ট করে এটাও বলেনি যে তারা পেগাসাস কেনেনি। শাসক দলের নেতা, মুখ্যমন্ত্রী, প্রাক্তন মন্ত্রীরা নানান এলোমেলো কথা বলে প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করে যাচ্ছেন। একজন তো এসব অভিযোগ তোলাকে অ্যান্টি ন্যাশনাল বলেছেন। গৃহমন্ত্রী অমিত শাহ বলেছেন, আপ ক্রোনোলজি সমঝিয়ে। যারা ভারতের অগ্রগতি চায় না সেসব গ্লোবাল অর্গানাইজেশন এসব গোলমাল সৃষ্টি করছে। ভারতের যেসব পলিটিক্যাল প্লেয়াররা ভারতের অগ্রগতি চায় না তারাই এসব বাধা সৃষ্টি করছে। ওদিকে প্রশান্ত ভূষণ অভিযোগ তুলেছেন, আমাদের দেশের গৃহমন্ত্রকের অধীনে যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট আছে তার বাজেট অ্যালোকেশন 2016-17 33 কোটি থেকে হঠাৎ এক লাফে বেড়ে 2017-18 হয়েছিল 333 কোটি। দি হিন্দু আরও এক ধাপ এগিয়ে দেখাচ্ছে, 2018-19 বাজেট আরও বেড়ে হয়েছে প্রায় 842 কোটি, আর অ্যাকচুয়ালি খরচ হয়েছে 812 কোটি। করোনা মহামারীর মধ্যে 2020-21 অবশ্য বাজেট কমে 130 কোটি হয়েছে, আর এবছর প্রায় 229 কোটি। বাড়তি টাকাটা দেওয়া হয়েছে সাইবার সিকিউরিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নামে, যে কাজটা অলরেডি করছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তার জন্য আলাদা টাকা ধার্য হয়। ঠিক 2017 থেকে 2019 পর্যন্ত এতটা বাড়তি টাকা অন্য জায়গায় অ্যালোকেশন করা হলো কেন, এ প্রশ্ন তো উঠবেই। আর ভারতে পেগাসাসের ব্যবহারও শুরু হয়েছে ঠিক ওই সময়। 2017 জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে গেলেন ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে মিটিং করলেন। তার কিছুদিন পর থেকেই যেন এসব শুরু হলো। তাতে অনেকের সন্দেহ আরও পাকা হয়েছে। মনে রাখতে হবে, ইসরায়েলি আর্মসের সবথেকে বড় মার্কেট ভারত। প্রতি বছর ভারত ইসরায়েল থেকে $1 বিলিয়ন উপর যুদ্ধাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম কেনে। আর বিশ্বের বৃহত্তম আর্মস ইম্পোর্টার ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সাপ্লায়ার হলো ইসরায়েল। লাস্ট বাট নট দ্য লিস্ট, নরেন্দ্র মোদীর ওই ইসরায়েল ভিজিট ভারত ইসরায়েল সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছিল। এখন প্রশ্ন হলো, আইনত সরকার কি দেশের নাগরিকদের ফোনে নজরদারি করতে পারে? এক কথায় উত্তর হলো না, একেবারেই পারে না। নির্ধারিত আধিকারিকের লিখিত নির্দেশ থাকলে কোনো কল বা মেসেজ ইন্টারসেপ্ট করা যায়, কিন্তু ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 আর্টিকেল 43 অনুসারে হ্যাকিং করা বেআইনি। আর পেগাসাসের মতো স্পাইওয়্যার কাজ করতে হলে প্রথমেই ফোন হ্যাকিং করতে হয়, তাও আবার স্বদেশি কোনো কোম্পানি নয়, আত্মনির্ভর ভারত তো নয়ই। এই প্রসঙ্গে উল্লেখ করা চলে, আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া প্রভৃতি শক্তিধর রাষ্ট্র নানাভাবে তাদের নাগরিকদের ওপর বিপুলভাবে ইন্টারনেট সার্ভেলেন্স চালিয়ে থাকে। বহু সাংবাদিক ও সাধারণ নাগরিক এর শিকার হন। গণতন্ত্রের নামে সারা বিশ্বে আজও এমনই প্রহসন চলছে। 2013 সালে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা এনএসএর হাজার হাজার গ্লোবাল সার্ভেলেন্স রেকর্ড ফাঁস করেন সিআইএতে কর্মরত এক যুবক এডওয়ার্ড স্নোডেন। বাস্তবিক ইন্টারনেটের প্রায় সমস্ত ইনফরমেশন অ্যাক্সেস করতে পারে ইউএসএ আর ইউকের গোয়েন্দা বিভাগ। পেগাসাস প্রসঙ্গে একটি ইন্টারভিউয়ে স্নোডেন যথার্থই বলেছেন, This is everywhere. This is an industry that should not exist. We're seeing what the NSO group, which is sort of the most famous of these guys, is up to. But the NSO group is only one company of many. And if one company smells this bad, what's happening with all the others? 2010 সালে এনএসও গ্রুপ তৈরি করেন ইসরায়েলের 3 নাগরিক নিভ কার্মি, শ্যালেভ হুলিও এবং ওমরি লেভি, যাদের নামের আদ্যক্ষর অনুসারে এই এনএসও গ্রুপ। এদের মধ্যে নিভ আগে ছিলেন মোসাদের ইন্টেলিজেন্স অপারেটিভ এবং এক্সপার্ট। ফলে ঠিক হয় টেকনোলজির দিকটা তিনিই দেখবেন, আর অন্য দুজন দেখবেন বিজনেস। অবশ্য শ্যালেভেরও কিছু মিলিটারি ট্রেনিং ছিল। সে হলো এই কোম্পানির সিইও। তারা হেডকোয়ার্টার করল তেল আভিভ ডিস্ট্রিক্টের সমুদ্র উপকূলের ছোট শহর হার্জলিয়াতে। তারা যখন স্মার্টফোন ইন্টারসেপশনের ব্যবসায় ঢুকলো তখন এই কাজে এগিয়েছিল ইটালির হ্যাকিং টিম নামে একটা কোম্পানি। তারা ড্রাগ পাচারকারী চক্রের ওপর এসপিয়ানাস চালাবার জন্য মেক্সিকো সরকারকে সফটওয়্যার বিক্রি করত হাজার হাজার ডলারে। কিন্তু এবার এনএসও গ্রুপ তাদের জায়গা নিল, হাজার হাজার নয়, মিলিয়নস অফ ডলারের বিনিময়ে। কারণ তাদের প্রোডাক্ট ছিল ইউনিক, প্রযুক্তিগত দিক থেকে একটা বিরাট পদক্ষেপ। আজ অল্প কিছু লোকের ওপর এটা প্রয়োগ করা সম্ভব, কিছুদিন পর বহু লোকের ওপর প্রয়োগ করা যাবে।
এবং প্রয়োগ করা হবে, ঠিক যেমন আর সব ক্ষেত্রে হয়ে থাকে। 2014 সালে এর 70% শেয়ার কিনে নেয় আমেরিকার একটি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ফ্রান্সিসকো পার্টনার্স ম্যানেজমেন্ট। 2019-এর ফেব্রুয়ারিতে আবার 75% ওনারশিপ কিনে নেয় ইউকে বেসড আরেকটি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম নোভেলপিনা ক্যাপিটাল। 2019-এ এনএসও গ্রুপের ভ্যালুয়েশন ছিল $1 বিলিয়ন। এনএসও গ্রুপে কাজ করেন 500 জন মতো অসাধারণ এক্সপার্টস, যারা ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ এর এলিট ইন্টেলিজেন্স ইউনিট 8200-তে 5 বছরের ট্রেনিং নিয়েছেন ও কাজ করেছেন। টেররিস্টদের ফোন ট্র্যাক করা, হ্যাক করা ও স্নুপিং করার বেস্ট এক্সপিরিয়েন্স আছে এদের। সব থেকে কৃতী ছাত্রছাত্রীদের এক পাইলট ট্রেনিং এবং এই ইউনিটটিতেই নেয় ওদেশের মিলিটারি। অসাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে আসা এই এক্সপার্টরাই এনএসও গ্রুপের আসল শক্তি, তাদের অভূতপূর্ব সাফল্যের আসল রহস্য। ইসরায়েলের গুপ্তচর বিভাগ মোসাদ, মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি আমান ও ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি শিন বেট সবগুলোই খুব শক্তিশালী। বিশেষ করে মোসাদ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও দুর্ধর্ষ স্পাই এজেন্সি। ইউনিট 8200 কিন্তু ডিজিটাল জগতের স্পেশালাইজড টিম। এর কাজ সিগন্যাল ইন্টেলিজেন্স বা সিগিন্ট কালেক্ট করা ও কোড ডিক্রিপশন। এদের লোকেরাই পরে ইসরায়েলে বসেই একটি প্রাইভেট কোম্পানির হয়ে কি করছেন তা ইসরায়েলের মতো দেশে গুপ্তচর বিভাগ বা সরকারের অজানা হওয়া একেবারেই অসম্ভব। ইসরায়েল সরকার অবশ্য পেগাসাসের ব্যাপারে তাদের ইনভলভমেন্ট অস্বীকার করেছে। শুধু তাই নয়, এনএসও গ্রুপের ওয়েবসাইটে ওয়ার ইকুইপমেন্ট বানানোর উল্লেখ আছে, কিন্তু পেগাসাসের উল্লেখ কোথাও নেই। পেগাসাস গোপনীয়। গোপনীয়তা রক্ষা সহজ নয়, তার জন্য এদের আছে খুবই উন্নত কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইনফ্রাস্ট্রাকচার, যার নাম পেগাসাস অ্যানোনিমাইজিং ট্রান্সমিশন নেটওয়ার্ক। আছে অন্তত 500 ডোমেন নেম, আর ইন্টারনেট স্ক্যানিং থেকে বাঁচার জন্য এরা খুব হাই পোর্ট নাম্বার রেজিস্টার করে। শুধু টেকনোলজিতে নয়, বিজনেস ডিলিংসেও চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করতে হয়। 2017 জুলাই মাসে এনএসও গ্রুপের শ্যালেভ হুলিও সৌদি আরব যান ডিল পাকা করতে। ইসরায়েলের সংবাদ মাধ্যমে খবর বেরোয় যে শ্যালেভ উপযুক্ত ট্রাভেল ডকুমেন্টস ছাড়াই সেখানে গেছে। এইভাবেই এসব বিজনেস চলে, যাতে কোনো প্রমাণ না থাকে। সম্ভবত এই ডিলে জামাল খাশোগি হত্যার পথ সুগম হয়েছিল। এইভাবে গোপনে গোপনে সব চলছিল অন্তত 2016 সাল থেকে। এসব রাষ্ট্রগুলো এই স্পাইওয়্যার কিনে তাদের বিরোধী দলের নেতা, স্বাধীনচেতা সাংবাদিক, মানবাধিকার আন্দোলনের সক্রিয় কর্মী প্রভৃতি নির্দোষ মানুষের ওপর প্রয়োগ করতে থাকলো। 2016 সালে ইউএইর একজন লিবারেল শিয়া অ্যাক্টিভিস্ট ও ব্লগার আহমেদ মনসুর অজানা নম্বর থেকে একটা এসএমএস পান, যেটা দেখে তাঁর সন্দেহ হয় এবং তিনি ফোনটা পরীক্ষার জন্য পাঠিয়ে দেন কানাডার সিটিজেন ল্যাবে বিল মার্কজ্যাকের কাছে। সিটিজেন ল্যাব এ ধরনের কোম্পানিগুলোর ওপর আগে থেকেই নজর রাখছিল, ফলে মার্কজ্যাক ওই লিঙ্কটা দেখেই বুঝে যান। এই ল্যাবের বিশেষজ্ঞরা পেগাসাসের আক্রমণ নির্দিষ্ট করে বলতে বা অ্যাট্রিবিউশন করতে সক্ষম হন। কিন্তু আহমেদ মনসুর পেগাসাসের দৌরাত্মে 2017 মার্চ মাস থেকে কারাবাস ভোগ করছেন। 2016 সালেই বহু লক্ষ ডলারের বিনিময়ে ইউএই সরকার পেগাসাস কিনেছিল। 2017 সালে ইন্টারনেট সিকিউরিটি প্রোভাইডার ক্যাসপারস্কির গবেষকরা পেগাসাস সম্পর্কে লিখেছিলেন, বেসিক্যালি ইট ক্যান স্পাই অন এভরি অ্যাসপেক্ট অফ দ্য টার্গেটস লাইফ। তখন থেকে সাংবাদিক মহলেও কিছু কিছু অভিযোগ উঠেছে। প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট বের করে ইসরায়েলের সবথেকে পুরনো উদারপন্থী নিউজ পেপার হারেটস 2018 সালের অগাস্ট মাসে। 2019-এ হোয়াটসঅ্যাপ আমেরিকার সান ফ্রান্সিসকো কোর্টে এদের বিরুদ্ধে মামলা করে বলেছে যে তাদের 1400 ইউজার পেগাসাস আক্রান্ত। তার মধ্যে একটি নম্বর খোদ ওয়াশিংটন ডিসির। তাতে খুব কিছু দাঁড়ায়নি, কারণ এই হাইলি সফিস্টিকেটেড সফটওয়্যারের অস্তিত্ব বা কাজকর্ম প্রমাণ করা সহজ নয়। তার উপর এনএসও গ্রুপের এক্সপোর্ট কন্ট্রোল করে 3টি দেশ, ইসরায়েল, সাইপ্রাস আর বুলগেরিয়া, ফলে রেসপন্সিবিলিটি ফিক্স করা মুশকিল। তবে 2020 সালেও পেগাসাসের এই ব্যবসা নিয়ে ইসরায়েলের হারেটস পত্রিকা ও কাতারের আল জাজিরা রিপোর্ট বের করে। তখন কিন্তু সেসব রিপোর্ট বিশ্বে এত বেশি সাড়া ফেলেনি। সংবাদ বিস্ফোরণ হলো সম্প্রতি। ফরবিডেন স্টোরিজ নামে প্যারিস বেসড নন প্রফিট একটি মিডিয়া অর্গানাইজেশনের পেগাসাস প্রজেক্ট থেকে পেগাসাসের টার্গেট ফোন নাম্বারের একটা লিস্ট প্রকাশ করা হয়। এই সংস্থায় 17টি বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থার 80 জন সাংবাদিক দীর্ঘদিন পরিশ্রম করে 50,000-এর ওপর এই ফোন নম্বরের তালিকাটি প্রকাশ করেন। এটিকে যাচাই করার জন্য তাঁরা আগে লিস্টটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিউরিটি ল্যাবে পাঠিয়েছিলেন। ল্যাবের বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেন এবং পেগাসাসকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করেন, যাকে বলে অ্যাট্রিবিউট করা। এর মধ্যে অন্তত 10টি দেশের 1571টি নাম্বারের ওনার বা ইউজারকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে।
তার মধ্যে তাঁরা 67টি ফোনের ফরেন্সিক অ্যানালিসিস করার সুযোগ পেয়েছেন। সেগুলোর মধ্যে 37টি কেসে পেগাসাসের অ্যাটেম্পটেড বা সাকসেসফুল অ্যাটাকের প্রমাণ পাওয়া গেছে, তার মধ্যে 10 জন ভারতীয়। তাঁদের পরীক্ষা নিরীক্ষার পিয়ার রিভিউ করে কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টোর সিটিজেন ল্যাব। তাঁরাও জানান যে এই তালিকা বাস্তবিকই পেগাসাসের টার্গেট লিস্ট। বেশিরভাগ অ্যাটাক হয়েছে 2016 থেকে 2019 সালের মাঝামাঝি পর্যন্ত। পেগাসাসের টার্গেট তালিকায় যেসব মানুষের নাম আছে তা দেখে সবার চক্ষু চড়ক গাছ। 14 জন তো বিশ্বের বড় বড় নেতা, যেমন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ইরাক ও সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট, পাকিস্তান, মোরক্কো ও ইজিপ্টের বর্তমান প্রধানমন্ত্রী, এছাড়া লেবানন, রুয়ান্ডা, বেলজিয়াম ও আলজেরিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী যারা স্নুপিংয়ের সময় প্রধানমন্ত্রী পদে ছিলেন, আর 180 জন সাংবাদিক। সৌদি যুবরাজের বিরাগভাজন সাংবাদিক জামাল খাশোগি খুন হন, তখন তিনি পেগাসাসের খপ্পরে ছিলেন, আর তিনি খুন হওয়ার পর তাঁর সহযোগীরা এই পেগাসাসের খপ্পরে পড়ে। ভারতে বড় বড় নেতামন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন ইলেকশন কমিশনার অশোক লাভাসা, উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্য প্রভৃতি অ্যান্টি সিএ অ্যাক্টিভিস্টস, সুধা ভারদ্বাজ, গৌতম নওলাখা, আনন্দ তেলতুমড়ে প্রভৃতি এলগার পরিষদ কেসে অভিযুক্ত 10 জন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, ট্রাইবাল রাইটস অ্যাক্টিভিস্ট, লেবার রাইটস অ্যাক্টিভিস্ট প্রভৃতি, এবং প্রথম সারির 40 জন সাংবাদিক, অর্থাৎ ভারত সরকারের বিশেষ বিরাগভাজন সকলেই আছেন। দু একজন কাছের মানুষও বাদ যাননি, যেমন রাফাল খ্যাত অনিল আম্বানি সহ বেশ কয়েকজন টপ বিজনেসম্যান। সবচেয়ে অবাক করা নামটি হল খ্যাতনামা ভাইরোলজিস্ট গগনদীপ কাং। এছাড়া রয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, নীতি আয়োগ ও পিএমওর একজন করে অফিসিয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের একজন সহকারী কর্মীও আছেন। আর আছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, যার অফিসের সমস্ত কল রেকর্ড বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কাছে আছে বলে যেটা শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছিলেন। ভারতের সংসদে এই নিয়ে বিস্তর গোলমাল এবং কাগজপত্রে লেখালেখি সত্ত্বেও ভারত সরকার কোনো তদন্তের উদ্যোগ নেয়নি। কিন্তু ইউএস, ফ্রান্স, ইসরায়েল, হাঙ্গেরি, আলজেরিয়া ও মোরাক্কো সরকার এসব অভিযোগ নিয়ে ইনভেস্টিগেট করছে বলে ঘোষণা করেছে। কেরালা থেকে সিপিএমের একজন এমপি 25শে জুলাই সুপ্রিম কোর্টে পিটিশন করেছেন যাতে এ বিষয়ে অনুসন্ধান করার জন্য সুপ্রিম কোর্ট মনিটরড স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়। 26শে জুলাই পশ্চিমবঙ্গ সরকার পেগাসাস তদন্তের জন্য একটি এনকোয়ারি কমিশন গঠন করেছে, যেখানে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস লোকুর ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস জ্যোতির্ময় ভট্টাচার্য আছেন। মাইক্রোসফট, গুগল ও অন্যান্য সফটওয়্যার জায়ান্টস আমেরিকার সরকারের কাছে দৃঢ় পদক্ষেপ দাবি করেছে। গণতন্ত্র রক্ষার আসল দায়িত্ব সকল নাগরিকের, তাই আমাদেরও নিশ্চিন্ত উদাস থাকা উচিত নয়, আরও বিরাট ভাবি বিপদের সংকেত বুঝে সোচ্চার সক্রিয় হওয়া উচিত। এডওয়ার্ড স্নোডেনের ভাষায় বলি, উই হ্যাভ টু স্টপ দিস। ইনঅ্যাকশন ইজ নো লঙ্গার অ্যান অপশন। দ্য সলিউশন হিয়ার ফর অর্ডিনারি পিপল ইজ টু ওয়ার্ক কালেক্টিভলি। উই উইল নট বি সেফ আনটিল উই চেঞ্জ দ্য গেম।